স্বাগত আরেকবার দেখছেন এডিটর স্পিক। ঢাকার 2 সিটি কর্পোরেশনের সবগুলো কেন্দ্রেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। তাই সব কেন্দ্রেই স্বাভাবিকের চেয়ে বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। রিটার্নিং কর্মকর্তা বলছেন, কোনো আশঙ্কা থেকে নয়, সুষ্ঠু নির্বাচন করতেই এই ব্যবস্থা। ঢাকার 2 সিটিতে মোট কেন্দ্র 1982টি। সাধারণভাবে প্রতি কেন্দ্রে 22 জন ও ঝুঁকিপূর্ণ কেন্দ্রে 24 জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকে। উত্তরের 1093 ও দক্ষিণের 889টি কেন্দ্রের সবগুলোকেই ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন। শুধু তাই নয়, ঝুঁকিপূর্ণ বলে কেন্দ্রগুলোতে 24 জন করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য থাকার কথা থাকলেও দরকার হলে তার চেয়ে বেশি সদস্য মোতায়েন থাকবে। ঢাকা উত্তরের রিটার্নিং কর্মকর্তার দাবি, বিশেষ কোনো আশঙ্কা থেকে নয়, বরং নির্বাচনকে সব প্রশ্নের ঊর্ধ্বে রাখতে এবং সুষ্ঠু করতেই এত আয়োজন। নির্বাচনের দিন দেখবেন যে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তাতে একটি নরমালি ঝুঁকিপূর্ণ কেন্দ্র যাকে বলা হয় তার চাইতেও প্রত্যেকটি কেন্দ্রে বেশি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যে আইন শৃঙ্খলার ব্যবস্থা নেওয়া হয়েছে যথেষ্ট এবং পর্যাপ্ত। এদিকে শনিবার থেকে শুরু হয়েছে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং, পোলিং অফিসার সহ প্রায় 52,000 নির্বাচনী কর্মকর্তার প্রশিক্ষণ। নির্বাচনে সেনা মোতায়েনের খবরে স্বস্তি জানালেও সুষ্ঠু ভোট নিয়ে এখনো নানা শঙ্কা আছে তাদের। একটু তো সংশয় আছে, আসলে এই কাজটা যেহেতু করি নাই ম্যানেজমেন্ট, তারপরে এখানে আমাদের ট্রেনিংয়ে যেভাবে গাইডলাইন দিচ্ছে, যে আইনগুলি যেভাবে আছে, আইনগুলি যদি ঠিকভাবে কাজ করে আমার মনে হয় খুব একটা কঠিন না। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের অনেক সময় চাপের উপরে থাকতে হয়, তারা অনেক সময় প্রেশার দিয়ে করতে চায়। বিভিন্ন পোলিং এজেন্ট যারা থাকে তারা বুথে তাদের একটা দখল নেওয়ার একটা চিন্তা ভাবনা করতে পারে। রিটার্নিং কর্মকর্তা বলছেন, যেহেতু ভোটের দিনের বড় দায়িত্ব পালন করেন কর্মকর্তারা, তাই বিতর্কিত ব্যক্তিকে যে কোনো সময় বাদ দিতে হাতে অতিরিক্ত কর্মকর্তা রাখা হয়েছে। এছাড়া এই নির্বাচনেই প্রথম বিপুল সংখ্যক ব্যাংক কর্মকর্তা দায়িত্ব পালন করবেন। আসমা মিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী আসমা মিতা। বিস্তারিত জানবো তার কাছে। আসমা মিতা, প্রথমেই জানতে চাইব যে প্রায় 2000 ভোট কেন্দ্র ঢাকা শহরে থাকবে, সেখানে নিরাপত্তার বিষয়টি এমনিতে সিটি কর্পোরেশন যে নির্বাচনের ক্ষেত্রে আমাদের কমিশন যেটি জানিয়েছেন যে তারা কোনো ধরনের আশঙ্কা নেই বলছেন, কিন্তু একই সঙ্গে সর্বোচ্চ ব্যবস্থাও তারা নিয়েছেন। তো এই কেন্দ্রগুলিতে ঝুঁকি আমরা অতীতে কীরকম দেখেছি, আপনি অনেকগুলি নির্বাচন কভার করেছেন, সেইটার বিবেচনা আপনি বলবেন যে ঝুঁকিগুলি আসলে কোন দিক থেকে সাধারণত আসে? সাধারণ নির্বাচনগুলোর ক্ষেত্রে আমরা যেটি দেখে থাকি সেটা হচ্ছে যে সাধারণ কেন্দ্রগুলোতে 17 জন করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকেন এবং যেগুলো কেন্দ্রকে বিশেষ কেন্দ্র বলে অর্থাৎ ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে উল্লেখ করা হয় সেগুলোতে 19 জন করে সদস্য থাকেন। সেই ক্ষেত্রে আমরা উল্লেখ করলে বলা যায় যে গত যেই 5টি সিটি কর্পোরেশন নির্বাচন হয়েছে, এর আগে একসঙ্গে 4 সিটি কর্পোরেশন এবং তারপরে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচন, সেই নির্বাচনগুলোতে যেহেতু সেনা মোতায়েন করা হয়েছিল না, সেই কারণে এই সাধারণ এবং ঝুঁকিপূর্ণ স্তরটি আরেক ধাপ উপরে নিয়ে যাওয়া হয় এবং তখন যেটি করা হয় সাধারণ কেন্দ্রগুলোতে 22 জন করে এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে 24 জন করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়। এই ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু হিসাবটি এরকমই ছিল, তবে এখন হিসাব বদলে গিয়েছে পুরোপুরি। সেনা মোতায়েন করা হচ্ছে, সেনা মোতায়েনের পরেও ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে শুধুমাত্র 24 জন নয়, 24 জনের বাইরেও আরও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে। সেটি কেন্দ্রের উপর ভিত্তি করে, ভোটার সংখ্যার উপর ভিত্তি করে সেই সংখ্যাটি নির্ধারিত হবে, যেগুলো এখনো পর্যন্ত নির্ধারিত হয়নি। গত রোববারে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে নির্বাচন কমিশনের যখন বৈঠক অনুষ্ঠিত হয়, তখন বিশেষত র্যাব এবং পুলিশের পক্ষ থেকে বলা হয় এবং বিজিবির পক্ষ থেকেও বলা হয় যে নির্বাচন কমিশন তাদের কাছে যে প্রস্তাব দিয়েছে যে যত প্লাটুন এই 3 বাহিনীর সদস্য দরকার, তার চাইতে বেশি সদস্য দিতে তারা প্রস্তুত আছেন। এর পরপরই আসলে নির্বাচন কমিশন আশ্বস্ত হয় এবং এই 3 বাহিনীর সদস্য আরো বেশি পরিমাণে নিয়োজিত করবার সিদ্ধান্ত হয়। এক্ষেত্রে সংখ্যার বিষয়ে বড় কোনো বিষয়ে জানতে চাইবো যে একটি প্রশিক্ষণের কথা আপনারা বলছিলেন যে নির্বাচনে যারা কাজ করবেন তাদেরকে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। এই প্রশিক্ষণটি আসলে এই নির্বাচনকে কেন্দ্র করেই দেওয়া হয়, ফলে এটি কতটুকু ইফেক্টিভ হয় সারা বছর বা বিভিন্ন সময়ে নির্বাচন তো চলতেই থাকে, এই কর্মকর্তাদেরকে তাদের যে বুনিয়াদী প্রশিক্ষণটা সেটা সাধারণভাবে দেয়া হয় নাকি শুধুমাত্র এই নির্বাচনকে সময়ে নির্বাচন তো চলতেই থাকে, এই কর্মকর্তাদেরকে তাদের যে বুনিয়াদী প্রশিক্ষণটা সেটা সাধারণভাবে দেয়া হয় নাকি শুধুমাত্র এই নির্বাচনকে কেন্দ্র করেই দেয়া হয়? এটার অভিজ্ঞতাটা কি এবং এটা আসলে ধারাবাহিকভাবে স্থায়ী কোনো ব্যবস্থা থাকা উচিত কিনা?
স্থায়ী ব্যবস্থা তো অবশ্যই থাকা উচিত এবং নির্বাচন কমিশনের দাবিও সেটি, কিন্তু যেহেতু এখন পর্যন্ত নির্বাচন অনুষ্ঠান করবার জন্য নির্বাচন কমিশনের সেই পরিমাণ পর্যাপ্ত নির্বাচনী কর্মকর্তা এখন পর্যন্ত তাদের হাতে নেই, সেই কারণেই আসলে নির্বাচন অনুষ্ঠানের করবার জন্য নির্ভর করতে হয় মূলত শিক্ষক, সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে। রিপোর্টে উল্লেখ করেছিলাম যে এবার কিন্তু বিপুল সংখ্যক ব্যাংক কর্মকর্তা এই প্রথমবারের মতো এই নির্বাচনে তারা নির্বাচনী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন। এই সিটি কর্পোরেশন নির্বাচনে আমি আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে এখন যোগ দিচ্ছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ। বিস্তারিত জানবো তার কাছ থেকে। জনাব শওকত মাহমুদ, স্বাগত আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রথমেই একটু জানতে চাইবো যে নিরাপত্তার জন্য গতকাল পর্যন্ত যেই ব্যবস্থাগুলি নেওয়া হয়েছে তাতে আপনারা কতটুকু আশ্বস্ত বোধ করছেন? শওকত ভাই, আমরা জানতে চাচ্ছি যে নিরাপত্তার যে মেজারমেন্টস গুলি নেওয়া হয়েছে তাতে কতটুকু আশ্বস্ত আপনারা? আমরা পুরোপুরি আশ্বস্ত নই এই কারণে যে নিয়েছে যে সেনা মোতায়েন করা হবে, কিন্তু আমরা পত্রিকান্তরে যে খবর আমরা দেখলাম তাতে দেখা যায় যে 3 ব্যাটালিয়ন সৈন্য চাওয়া হচ্ছে সেনাবাহিনীর কাছ থেকে, এবং এই 3 ব্যাটালিয়নের মধ্যে যদি 1 ব্যাটালিয়ন চট্টগ্রামে যায়, 2 ব্যাটালিয়ন ঢাকায় থাকে, তাহলে আপনার 2000 ভোট কেন্দ্রের জন্য মাত্র 1600 সেনা মোতায়েন থাকবে। এটা একদমই অপ্রতুল, এবং আমরা দাবি জানাচ্ছি যে প্রতি ভোট কেন্দ্রেই যেন সেনা উপস্থিতি আমাদের জন্য দৃশ্যমান হয়। সেনাবাহিনীকে মোতায়েন করা হচ্ছে ভোটারদের মধ্যে আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে, এবং আমরা মনে করি আস্থা ফিরিয়ে আনার জন্য যদি পর্যাপ্ত সেনা মোতায়েন না হয় তাহলে ভোটারদের মধ্যে আস্থা ফিরে আসবে না। একটু আগে আসমামিতা যে কথা বলছিলেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে তারাও বলেছে যে পর্যাপ্ত সংখ্যক সৈন্য তারা দিতে প্রস্তুত রয়েছেন, কিন্তু নির্বাচন কমিশনকে যদি পর্যাপ্ত সংখ্যক সেনা চাওয়া না হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তাহলে কিন্তু ভোটাররা আশ্বস্ত হবে না। দ্বিতীয়ত হচ্ছে, সেনাবাহিনী যে মোতায়েন হবে সেনাবাহিনীর সেই ম্যাজিস্ট্রেসি ক্ষমতা থাকবে না, এবং বিজেপিও সেনাবাহিনীর অধীনে থাকবে না। আমাদের দাবি হচ্ছে বিজেপিকে সেনাবাহিনীর অধীনে নেওয়া হোক এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হোক। যদি না দেওয়া হয় তাহলে সেনাবাহিনীর সঙ্গে একজন ম্যাজিস্ট্রেট থাকতে হবে। মোট কথা হচ্ছে সেনাবাহিনীর উপস্থিতি এবং তাদের তৎপরতা ভোটারদের মধ্যে যথেষ্ট পরিমাণে যেন আস্থা সৃষ্টি করতে পারে। তা না হলে নির্বাচন কমিশন যেই লক্ষ্যে তাদেরকে মোতায়েন করেছে এটি একটা লোক দেখানো মোতায়েন হলে তাহলে কিন্তু জনগণের মধ্যে আস্থার ভাবটি নষ্ট হয়ে যাবে। আমরা নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে স্বাগত জানাই, কিন্তু একই সঙ্গে দাবি করব পর্যাপ্ত সংখ্যক সেনা মোতায়েন, এবং সেনা মোতায়েনের যে সময়সীমা করা হয়েছে 4 দিন, আমরা মনে করি এই সময়সীমা বাড়ানো উচিত, যাতে করে নির্বাচনী সংঘাত যে বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করছি, সংঘাত নয় হামলা লক্ষ্য করছি, সরকারি দলীয় ও শাসক দল সমর্থিত প্রার্থীরা যে বিভিন্ন জায়গায় হামলা করছেন, পুলিশ করছে, একই সঙ্গে বেগম খালেদা জিয়ার গাড়ি বহরের উপর হামলা চলছে, এইগুলো বন্ধ করার ক্ষেত্রে আমি মনে করি সেনা উপস্থিতি একটা বড় ভূমিকা রাখতে পারে। শওকত ভাই, সেক্ষেত্রে কি কোনো সংখ্যা আপনারা বলবেন যে 3 ব্যাটালিয়নের জায়গায় কত ব্যাটালিয়ন হলে এটা একরকমের আশ্বস্ত হতে পারে মানুষ? না, আমরা তো ঠিক সংখ্যার কথা আমরা বলতে পারি যে সেনারা যখন মুভ করেন তারা কিন্তু একজন মুভ করেন না, তারা কমপক্ষে 5 জন থাকে। সেই হিসাবে প্রতি কেন্দ্রে আপনার যদি সেনার বাহিনী সেখানে উপস্থিত থাকতে পারে, সেই হিসাবে প্রায় 2000 কেন্দ্র আছে। এটি আমার মনে হয় যে সেনাবাহিনীর মধ্যেও নির্বাচনে তাদের ডিউটির সময় তাদের কি কি করা উচিত এবং কতজন থাকা প্রয়োজন সেটি কিন্তু তারা ভালো করেই জানেন, এবং নির্বাচন কমিশনও তাদের সঙ্গে আলাপ করেই যে প্রতি ভোট কেন্দ্রে উপস্থিত থাকা যায় এরকমভাবে এমন সংখ্যক সেনা মোতায়েন করতে পারে। শওকত ভাই, একটু আগেই বলছিলেন যে বেশ কিছু হামলার ঘটনা ঘটেছে। এই হামলার ঘটনার পরবর্তীতে আপনারা নির্বাচন কমিশনের কাছে গিয়েছেন, তারা এই ব্যাপারে কি পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন?
নির্বাচন কমিশনের কাছে আমাদের যে দল সমর্থন করেছে 20 দলীয় জোটের পক্ষ থেকে যাওয়া হয়েছে, তারা আশ্বাস দিয়েছেন এবং আমরাও যোগাযোগ করেছি, কিন্তু আসলে পুলিশ কোনো কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। নির্বাচন কমিশন পুলিশকে নির্দেশ দিচ্ছে কিনা আমরা জানি না, তবে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিববাড়ি এলাকায় আপনার যিনি কমিশনার প্রার্থী 20 দল সমর্থিত, তার সমর্থকরা শিববাড়ি এলাকা আক্রান্ত হয়েছেন। তারা প্রচণ্ড আমি বলবো যে হামলার শিকার হয়েছেন, আহত হয়েছেন। সে বিষয়ে নির্বাচন কমিশন বা পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। গতকাল উত্তর সিটি কর্পোরেশনের প্রার্থী আনিসুল হক রাস্তা বন্ধ করে তারা সভা করেছেন আচরণবিধি লঙ্ঘন করে। নির্বাচন কমিশনের আগে কিছু বলেননি, উপস্থিত যারা পুলিশ ছিল তারাও কিন্তু প্রার্থীকে কোনো সতর্ক করেনি বা পথ উন্মুক্ত করার ক্ষেত্রে কোনো দায়িত্ব পালন করেনি। আজকে যেমন আপনাদের এই আমি টিকার দেখছিলাম যে বাংলাদেশ সরকারের বিশেষ দূত হিসাবে কর্মরত এখন হোসেন মোহাম্মদ এরশাদ, জাতীয় পার্টির চেয়ারম্যান, তিনি পান্থপথে আচরণবিধি লঙ্ঘন করে তিনি নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। নির্বাচন কমিশনের উচিত তাকে নিষেধ করা এবং পুলিশের উচিত তাকে বাধা দেওয়া, কিন্তু সেই কাজগুলো হচ্ছে না। বরং যেটা হচ্ছে যে বিরোধী দলের সমর্থক এবং প্রার্থী তাদেরকে হয়রানি করা, তাদেরকে গ্রেপ্তার করা, তাদের পিছনে লেগে থাকা, তারা যেখানে নির্বাচনী প্রচার চালাচ্ছে বাধা দেওয়া, এটি আমার কাছে মনে হচ্ছে সরকার সম্পূর্ণভাবে তারা এক পেশে কাজ করার জন্য পুলিশ প্রশাসনকে নির্দেশ দিয়েছে এবং পুলিশও এই কাজগুলো করে যাচ্ছে। বরঞ্চ আচরণবিধি যাদের জন্য মান্য তাদেরকে কিন্তু নির্বাচন কমিশন বা এই আইন রক্ষাকারী বাহিনী করছে না। এবং নির্বাচন কমিশন যে গতকাল বলে দিয়েছে যে জনগণের ভোটারদের মধ্যে আস্থা ফিরিয়ে আনার জন্য সেনা মোতায়েন, এর অর্থই হচ্ছে পুলিশ, র্যাব, বিজেপি তাদের উপর ভোটারদের কোনো আস্থা নেই এবং এই আস্থাহীনতার মধ্যেই কিন্তু তারা তাদের এই দুষ্কর্মগুলো করে যাচ্ছে। আমার ভাষায় যে আইনের তারা দুষ্কর্ম করে যাচ্ছে নির্বাচনী প্রচারের ক্ষেত্রে বিরোধী দলের প্রার্থীদের উপরই তারা হয়রানি করে যাচ্ছে, অথচ যারা আইন লঙ্ঘন করছে তাদেরকে কিছু করা হচ্ছে না। শওকত ভাই, এত কিছুর মধ্যেও নির্বাচনী প্রচারণা চলছে এবং আমরা সবকয়টি নির্বাচনী এলাকাতেই প্রচারণা যথেষ্ট বলা যায় প্রচারণা মুখরই দেখতে পাচ্ছি। সেই ক্ষেত্রে জনগণের যে সঙ্গে আপনারা যোগাযোগ করছেন তাদের প্রতিক্রিয়া কি, তাদের কাছ থেকে কি ধরনের বক্তব্য পাচ্ছেন এই যেই কথাটি বলছেন যে যাতে তারা সুষ্ঠুভাবে নির্ভয়ভাবে ভোট কেন্দ্রে যেতে পারে? আপনি বলছেন নির্বাচনী প্রচারণা মুখর হয়ে উঠেছে ঢাকা শহর, প্রচারণা মুখর হয়ে উঠেছে বটে, কিন্তু উৎসব মুখর হয়নি। আপনি দেখবেন যে বিরোধী দলের বিএনপির প্রার্থীদের পোস্টার লাগানো হলে ছিঁড়ে ফেলা হচ্ছে, তাদের পোস্টার আপনি কম দেখতে পাচ্ছেন, তাদের প্রচারণা কম দেখতে চান, পুলিশ তাদেরকে হয়রানি করছে, আওয়ামী শাসকের দলের ক্যাডাররা তাদের হয়রানি করছে। তারপরেও এত কিছুর পরেও আমি মনে করি যে মানুষ ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে। বিশেষ করে বেগম খালেদা জিয়া এই নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার কারণে এবং তার উপর উপর্যুপরি হামলা সত্ত্বেও তিনি যে দৃঢ়চেতা মনোভাব নিয়ে নির্বাচনী প্রচারণা চালিয়ে যাচ্ছেন, এতে করে মানুষের মধ্যে একটা আস্থার ভাব ফিরে আসছে যে তারা যে কোনো পরিস্থিতিতেই ভোট প্রদানের জন্য তারা ভোট কেন্দ্রে যাবেন। মানুষ কিন্তু বারবার জিজ্ঞেস করছে যে ভোটটি যে দেওয়া হবে সেই ভোটটি ধরে রাখা সম্ভব হবে কিনা। আজকেও আমরা এই মতিঝিলে আমরা এই নির্বাচনী প্রচারণা চালিয়েছি, লিফলেট বিতরণকালে অনেকেই প্রশ্ন করেছেন যে ভোটটি আপনারা পাবেন, কিন্তু এই ভোটটি ধরে রাখতে পারবেন কিনা। 1 নম্বর হচ্ছে কেন্দ্রে যাওয়া ভোটারের, 2 নম্বর হচ্ছে যেই ভোট প্রদত্ত হলো সেই ভোটগুলো সঠিকভাবে গোনা হবে কিনা, তৃতীয়ত ফলাফলটি সঠিকভাবে ঘোষণা করা হবে কিনা। আমার মনে হয় যে নির্বাচন কমিশন তার আমি বলবো যে উদাসীনতা সত্ত্বেও এখনো সময় আছে, তারা যদি তাদের সাংবিধানিক ভূমিকা যথাযথভাবে পালন করেন, যেটা বিদেশি কূটনীতিকরাও তাদের প্রতি আহ্বান জানিয়েছেন যে রেসপন্সিবল রোল যেন তারা প্লে করেন, সেই রোলটি যদি তারা প্লে করতে পারেন, আমি মনে করি ভোটাররা এই নির্বাচনকে একটি উৎসবে পরিণত করতে তারা দৃঢ় প্রতিজ্ঞ আছে। শুধুমাত্র আইন রক্ষার ক্ষেত্রে যদি পর্যাপ্ত সেনা মোতায়েন হয়, আমার মনে হয়, এবং তারা প্রতি ভোট কেন্দ্রে তারা দৃশ্যমান থাকেন, তবে ভোটাররা সেখানে গিয়ে ভোট দিতে স্বস্তি পাবেন এবং আমরা বিশ্বাস করি এতে করে একটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। শওকত মাহমুদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। এডিটর পিকে এবার বিরতি, ফিরছি একটু পর।